আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে যে প্রশ্নটা সবার আগে আছে, প্রশ্ন করেছেন পারহান হোসেন সাহেব। ভাই, আপনার প্রশ্ন ছিল এরকম যে, আমি কমেন্ট থেকে পড়তেছি, একমাত্র কন্যা সন্তানকে সম্পূর্ণ সম্পদ কি হেবা করে দেওয়া শরীয়ত সম্মত? আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে বললে কথা বলতে হয় না, এটা শরীয়ত সম্মতভাবে হবে না। যেহেতু কন্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত এইভাবে করেছেন, যেই ব্যক্তি মারা যাবে, মৃত ব্যক্তির সম্পদ তার কন্যা যদি একটি মাত্র থাকে, একমাত্র কন্যা হয়, সে সমস্ত সম্পদের অর্ধেক পাবে, বাকি অর্ধেক বিভিন্ন ওয়ারিশ সেভাবে পেতে পারে। এই জন্য দেখা গেছে যে আমাদের উচিত হবে শরীয়ত সম্মতভাবে যদি করতে চাই, অবশ্যই দেখা গেছে যে মেয়েকে অর্ধেক সম্পত্তি দেব, বাকি অর্ধেক সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্ধারিত করছেন ঠিক ওইভাবেই পাবো। হয়তো আসলে জিনিসটা মেনে নেওয়া বুঝা আমাদের জন্য একটু কষ্টকর। বাকি দেখা গেছে যে যদি কেউ আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকতে পারে, এই জিনিসটা মানতে পারে, তো অবশ্যই আল্লাহ পাকের কাছে তার বিনিময় আছে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সামান্য সম্পদের বিনিময় চাইতে আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনেক বড় প্রতিদান রাখছে। তো এই জন্য দুনিয়াতে এগুলি আল্লাহ পাক মানুষের সামনে নিয়ে আসে পরীক্ষা স্বরূপ, যে তোমাকে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করলাম, দেখি তুমি শরীয়ত সম্মতভাবে চলতে পারো কিনা। শরীয়ত সম্মত একটু প্রশ্ন জানতে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা আমার সামনে প্রশ্ন যিনি করেছেন উনি হইল নাইম শরীফ সাহেব। ভাই, আপনি প্রশ্নটা এভাবে লিখছেন, খুব সম্ভবত হয়তো অ্যাকুরেটভাবে হয়ে উঠে নাই। 14-2-9 গন্ডা এখানে কতটুকু জমি আছে? দয়া করে ভিডিও দিন, খুশি হব। আসলে আমি দেখলাম আপনি আমাদের যে ভিডিওটা দেখে এই প্রশ্নটা লিখেছেন, সেটা হলো আমরা যেখানে আনা গন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো চিনানোর চেষ্টা করছি এবং এগুলোর যোগ বিয়োগ গুণ ভাগে করার বিভিন্নভাবে চেষ্টা করছি। তো এখানে আসলে এই প্রশ্নটা বিভিন্ন জনে করে, সেটা হলো এইভাবে যে, স্যার এখানে যে বললেন 2 আনা, 5 গন্ডা, 3 কড়া, 2 ক্রান্তি, 18 তিল, এইটার দ্বারা কতটুকু সম্পত্তি বোঝা যায়? আসলে এটার দ্বারা প্রাথমিকভাবে কতটুকু সম্পত্তি আছে এই কথা এভাবে বোঝা যাবে না। আমরা এখানে যেটা দিছি এটা হলো সাংকেতিক চিহ্নগুলো চিনার জন্য, পরবর্তীতে যোগ বিয়োগ গুণ ভাগ করে এটার কিছু সূত্র শিখে আপনি স্ট্যান্ডার্ড হয়ে থাকতেছেন। এটার সাথে সম্পর্ক, অর্থাৎ এটা দিয়ে জমি বের করার জন্য এটার সাথে সম্পর্ক আছে পর্সার মোট সম্পত্তির সাথে। একটা পর্সায় মোট জমি থাকে, মোট জমির একটা কলাম থাকে, যেখানে দেখা গেছে যে 2 একর, 3 একর, 5 একর, 7 একর, অনেক সময় 2 শতাংশ, 3 শতাংশ, 5 শতাংশ, 7 শতাংশ, মানে পর্সার মোট একটা জমি, মোট একটা সম্পত্তি থাকে। এখান থেকে একজনের অংশ বলা হয় যে হয়তো 5 আনা 3 গন্ডা, 2 কড়া 1 ক্রান্তি, বিভিন্নভাবে এরকম বলা হয়। তখন ওই মোট সম্পত্তির উপর ভিত্তি করে আমরা ওই 2 আনা দ্বারা, 3 আনা দ্বারা, 5 আনা দ্বারা কতটুকু হবে এটা বের করতে আমরা পারি। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, একটা পর্সায় আপনি একটা লোকের দেখছেন যে মোট জমি হইল, পর্সাতে মোট জমি 10 শতাংশ লেখা, একটা ব্যক্তি 8 আনার মালিক। আপনি এইভাবে এখানে খুব সহজে বলতে পারবেন যে 10 শতাংশের 8 আনা হইল 5 শতাংশ, মানে অর্ধেক। আবার একটা পর্সায় আপনি দেখলেন যে টোটাল সম্পত্তি 20 শতাংশ, আরেকটা ব্যক্তিও ওখানে 8 আনার মালিক, এবারে 8 আনা মানে কিন্তু 10 শতাংশ হয়ে গেছে। অর্থাৎ এই আনাগন্ডা কড়াক্রান্তিগুলো যখন হিস্যা বন্টনের জন্য হয়, তখন মৌলিকভাবে এগুলো নির্ভর করে আমার পর্সার টোটাল সম্পত্তি কতটুকু আছে এটার উপরে। পর্সার টোটাল সম্পত্তি জানা গেলে ওই আনাগন্ডা কড়াক্রান্তি ধরে আমরা সে কতটুকু সম্পত্তি পাবে এটা আমরা বের করতে পারব। আশা করি প্রশ্নটার জবাব পেয়েছেন। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ আবারও জবাব দেওয়ার এরকম চেষ্টা করব, অসুবিধা নেই। এরপরে যিনি প্রশ্ন করেছেন উনি হইলেন এসএম সুখদেব সাহেব। আপনি জানতে চেয়েছেন এই কথা যে আপনার কমেন্টটা আমি পড়তেছি, যে আমি আমিন সার্ভের জুনিয়র ও সিনিয়র ট্রেনিং করছি, আমি কাজ কাম সব জানি, কিন্তু সাহস পাচ্ছি না, কি করব? অর্থাৎ আপনি একটা পরামর্শ চাইছেন আমিন সার্ভে, ল্যান্ড সার্ভের যাবতীয় কাজগুলোই আপনি বলতেছেন যে আপনি জানেন, কিন্তু দেখা গেছে যে কাজ করার জন্য সাহস একটু পাচ্ছেন না। আসলে এখানে আমি আপনাকে একটা কথাই বলবো যে দেখা গেছে যে কাজ আসলে বিভিন্ন লেভেলের আছে। কিছু কাজ আছে অত্যন্ত সহজ, আর কিছু কাজ আছে একটু জটিল ধরনের। আপনার সাহসের জন্য আপনি প্রাথমিকভাবে সহজ কাজগুলাই ধরেন,
বলে সহজ কি কঠিন আমি পাবো কিভাবে। এক নাম্বারে তো কাজ যখন আপনার কাছে আসবে, আপনি ফোনে তার কাছ থেকে জানতেছেন বা সে বিষয়টা নিয়ে আসছে, ডকুমেন্টগুলো আপনাকে বলতেছে, অনেক সহজ কাজ আছে। একজনে বললো যে 3% জমি আমি কিনছি, দেখেন তো একটু মেপে 3% আছে কিনা, কত ইজি জিনিস এগুলি। অনেকে বললো যে আমাদের দুই ভাইয়ের মধ্যে এখানে 10% জমি আছে, 5% করি, একটু মধ্যখানে একটা সীমানা দিতে হবে। এগুলি অত্যন্ত লো লেভেলের, অত্যন্ত প্রাথমিক লেভেলের একটু কাজ। হয়তো দেখা গেছে যে মোজা ম্যাপ দৌড়ে সীমানা নির্ধারণ করা, দূর দূরান্ত থেকে টাবাস স্টেশন থেকে মেপে আসা, এগুলি একটু জটিল লেভেলের হইতে পারে। নকশা মাপতে যাবেন, আপনি দেখা গেছে যে একটু অনেক সময় ভুল ত্রুটি 2-1 লিঙ্কের 2-1 ফিটের 3 ফিটের হইতেই পারে। এখন এটাকে দুর্বলতা না ভেবে আপনার জন্য উচিত হবে আপনি সাহস করে শুরু করে দেওয়া। আপনি যদি ন্যায় নীতির সাথে থাকতে চান, ন্যায় নীতির সাথে করেন, কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় না করেন, তাহলে আল্লাহ পাকও আপনাকে সহযোগিতা করবে, সাহায্য আপনার হয়ে যাবে। এই জন্য আপনি সাহসের সাথে দৌড়বেন, যে বিষয়টার কাজ আসছে এটাকে ভালোভাবে স্টাডি করবেন। এখনই একটা লোক আসছে, এখনই আপনাকে টেনে জমিতে নিয়ে যাচ্ছে মাপার জন্য, আপনি প্রাথমিক লেভেলে ওরকম দরকার নাই। আপনি আপনার শুনছেন, একটা তারিখ নেন তার কাছ থেকে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পরে, ওর যেভাবে হোক, আপনার যেভাবে সাধ্য অনুযায়ী 2-1 দিন হইলেও অন্তত সময় যখন আপনি পাবেন, ওর মধ্যে আপনি ওই জিনিসটাকে নিয়ে স্টাডি করেন, চিন্তা করেন যে এটা কীভাবে সমাধান করতে হবে। সম্ভব হলে সিনিয়রদের সাথে বুঝেন, অনলাইনে হাজারো টিউটোরিয়াল দেওয়া আছে, ওখানে একটু দেখার চেষ্টা করেন। আসলে এগুলি তো অসাধ্য কিছু না, 8-10 জন লোক বিভিন্ন জন যদি পারে, আমি কেন পারবো না। সাহসের সাথে একটু দৌড়লে, চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে। আশা করি আপনার উত্তরটা পেয়ে থাকবেন। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যেটা আমার সামনে আছে সেটা হলো, প্রশ্ন করছেন এমডি রুহুল ইসলাম। ভাই আপনি বলছেন যে এভাবে, যখন সাঁতার বা নৌকায় একজন গিয়ে খুঁটি বা ফ্ল্যাগ দিয়ে আসতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে শিকল নিলেই তো হয়, এত ঝামেলা করার দরকার কি? আপনি আমাদের যেই ভিডিওটা দেখেছেন আমরা বুঝতে পারছি, আমরা নদীর যে প্রস্থ নির্ণয় করার একটা পদ্ধতি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যে নদীর এপারে থেকেই আমি ওপারে মাপবো। তো এটার জন্য আমাদের একটাই মাত্র কাজ করতে হয়, সেটা হলো ওপারে একজন লোক পাঠাবো, সে সাঁতরাইয়া হোক নৌকা যোগে হোক, ওপারে গিয়ে আমার এপারের 2টা বিন্দুর সাথে সোজাসুজি করে সে ওখানে একটা লাঠি কাঠি খুঁটি দাঁড় করায় দিয়ে আসবে, ওপারের কাজ শেষ। আমার মনে হয় এটা প্রশ্ন জাগে, যখন ওপারে একজন লোক যেতেই পারবে, যাবেই, তাহলে দেখা গেছে যে আপনার মতোই আমি বলতে হয়, এত ঝামেলা করার দরকার কি? রশি বা ফিতা এরকম সেইন টানি নিয়ে গেলেই তো হয়। আসলে এটা সবসময় সম্ভব হয়ে উঠবে না। ধরুন আমরা যে নদীর কথা বলছি, আমাদের টেপ ফিতাগুলো সাধারণত 100 ফিটের হয়, বলেন 100 ফিটের বেশি, 200 300 400 500 700 ফিট, তখন আপনার পক্ষে এটা সম্ভব হয়ে উঠবে না। আপনি বলবেন একটু বড় করে রশি বেঁধে এই ব্যবস্থা করব। আচ্ছা, রশি বেঁধে আপনি ব্যবস্থা করেন, খরস্রোতা যদি একটু নদী হয়, তাহলে রশিটা আপনার স্রোতের কারণে অনেকাংশে দেখা গেছে যে অন্যদিকে চলে যাবে। আচ্ছা, আপনি টেপ ফিতা টানে নিয়ে যাইতে চাইতেছেন, যদি আপনার ওটা নৌকা চলাচলের পথ হয়, কিছুক্ষণ পরে একটা নৌকা যাইতেছে আসতেছে, আপনি শতভাগ নিশ্চয়তা এখানে পাইতেছেন না। তার চাইতে বড় কথা হইল এইটা, আসলে এটার দ্বারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আপনাকে একটা সূত্র শিখানো, সবাই যাতে একটা সূত্র শিখতে পারে যে মধ্যখানে কিছু অংশ বাধা, এখানে আমার নামায়ে যাবে না, এখানে আমি যেতে পারবো না, এখান দিয়ে ঢুকতে পারতেছি না, যাতেও আমি এই জিনিসটা মাপতে পারি। এখানে হয়তো নদী, অনেক সময় দেখা গেছে, ঠিক আছে আমি বললাম যে মধ্যখানে একটা আগুনের কুণ্ডলী, কিন্তু এফার থেকে এফারে সোজাসুজি আমার মাপতে হবে, তখন তো আপনি টেপ পিতা শিকল কোনো কিছু এরকম সম্ভব হয়ে উঠতেছে না। এই জন্য দেখা গেছে যে ধরেন আপনি মধ্যখানে এমন একজনের জমি, আপনি শুকনায় কোনো নদী টদী কিছুই নেই, মধ্যখানে এমন একজনের জমি, উনি বলছে যে খবরদার আমার জমিতে নামতে পারবে না, আমার জমিতে মাপামাপিতে তোমাকে নামতেই দিব না, অথচ সোজাসুজি কোনো কারণে আমার মাপি যাওয়া দরকার। তাহলে আমি অন্যের জমি দিয়ে ঘুরি যাই, ওপারে যাইয়া উনার জমির ওপারে যদি একটা নিশানা দাঁড় করায়, খুব সহজে উনার জমিতে না নেমে, উনার জমিতে না দাঁড়াইয়া না ঢুকে আমরা খুব সহজে এই জিনিসটা মাপতে পারবো। সবচাইতে বড় কথা হলো আসলে এগুলোর দ্বারা বিভিন্ন সূত্রগুলো শিখা, কোনটা কোন সময় কাজে লাগে এটি একবারে সঠিকভাবে বলা যায় না। এই জন্য দেখা গেছে যে এই কৌশলে আমরা এই কাজগুলো করতে পারি। আশা করি জবাব পেয়েছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করছেন ওনার নাম হলো সাইদুর রহমান সাহেব। ভাই আপনি জানতে চেয়েছেন হেবাবিল আওয়াজ কি?
কাদের করা যাবে, করা যায়? হেবা যাদেরকে করা যায়, হেবাবিল এওয়াজও তাদেরকেই করা যায়। এক নম্বর প্রশ্ন তো হইল হেবাবিল হেবাবিল এওয়াজটা কি? হেবাবিল এওয়াজ কথার অর্থ হইল এজ বন্ডক, আপনার কিছু কিছুর বিনিময়ে আমার কিছু আপনাকে দিতেছি। তো যিনি হেবা করতেছে উনি দিতেছে ল্যান্ড, জমি দিতেছে এরকম। আর যার কাছ থেকে যার সাথে আওয়াজ করতেছে, হেবাবিল আওয়াজ যেটা হয় সেটা সাধারণত অনেক সময় খুব ন্যূনতম একটা জিনিসের বিনিময় হয়। অনেক সময় বলে যে আপনাকে একটা লাঠি, একটা একটু তসবি, হ্যাঁ একটু মেসওয়াক, অনেক সময় দেখা গেছে একটা জায়নামাজ, হ্যাঁ একটা দলিলের মধ্যে আমি পড়ছি যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমাকে দিছে, এরকম কোনো একটা কিছুর বিনিময়ে আপনাকে এরকম এটা দিতেছে, এটারে বলবে হেবাবিল আওয়াজ। এটা মূলত হেবার মতোই, কিন্তু হেবাটা একবারই এমনি এমনি দিয়ে দিছি। আর হেবাবিল আওয়াজে আপনারা বলবে কিছুর বিনিময়ে এরকম আমি এই জিনিসটা দিছি। এই দুইটার মধ্যে মৌলিক এরকম পার্থক্য। আর কারে কারে করা যাবে? হেবা যাদেরকে করা যায়, হেবাবিল আওয়াজও ঠিক তাদেরকেই এরকম করা যাবে। আশা করি হ্যাঁ প্রশ্নগুলোর উত্তর পেয়ে অনেক খুশি হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।